সেই ব্যক্তি পুলিশের আইজি। পুলিশের গুরুত্বপূর্ণ পদে কারা বসে আছে এখন? এরা সবাই কে? এরা সবাই শেখ হাসিনার ব্যক্তিগত খুনি বাহিনীর সদস্য, তারা বসে আছে পুলিশে। আপনি যদি বিচার বিভাগের দিকে তাকান, সেখানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সচিবালয়ের একই অবস্থা, র এবং রয়ের লোকজন আর হাসিনার লোকজন, এরকম একটি অ্যাডমিনিস্ট্রেশন। ইলেকশন কমিশন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। সেখানে যদি আমরা ধরে নেই, একটা নাম ধরি আমরা, আমি ওটাই লিখেছি, স্পিকার যে আছে এখন কি শিরিন শারমিন চৌধুরী বলে তার নাম, তাকে ধরেন অস্থায়ী প্রধানমন্ত্রী বানিয়ে দিল। তো বানিয়ে দিয়ে যদি বিএনপির একজনকে টোপ দেয় যে আপনি হয়ে যান, হোম মিনিস্টার হয়ে যান, তো ওই ইলেকশনে কি ইলেকশন হবে না? ওই ইলেকশন 2018 সালের মতোই রিমোট কন্ট্রোলে, বঙ্গভবনের রিমোট কন্ট্রোল, ইলেকশন কমিশনের রিমোট কন্ট্রোল, এগুলো দিয়ে নির্বাচনে একটা ফলাফল শেখ হাসিনার পক্ষে নিয়ে যাবে। কাজেই এই চালটা হলো হাসিনার জন্য এখন এসকেপ রুট হতে পারে। বিদেশিরা বলবে হ্যাঁ শেখ হাসিনা তো ছুটিতে চলে গেছে, তাহলে অসুবিধা কি, আপনারা এখন নির্বাচনে আসেন, এবং ওই নির্বাচনের ফলাফল আগে থেকে নির্ধারিত হবে। কাজেই বিএনপিকে এখন থেকে তার স্ট্র্যাটেজি নিতে হবে যে ওই ধরনের ফাঁদে যদি তারা পাড়া দেয়, এই জাতীয় সরকারের ফাঁদে ইলেকশনের আগে, জাতীয় সরকার বিএনপির একটা প্রস্তাব আছে, সেটা তাদের রাজনৈতিক প্রস্তাব, ইলেকশনের পরে তারা সবাইকে নিয়ে জাতীয় সরকার করবে, সেটা তাদের ব্যাপার, করবে কি করবে না সেটা পরে দেখা যাবে। কিন্তু ইলেকশনের আগে কোনো জাতীয় সরকারের ফাঁদে যদি পাড়া দেয় বিএনপি, তার প্রতিফল কিন্তু 2018 সালের মতো হবে। এটা আমি একটা তার চালের কথা বলে রাখলাম, শেখ হাসিনার 1 নম্বর চাল। এবং এই ধরনের একটা চাল নিয়ে আগামীকাল সেক্রেটারি ব্লিংকেনের সাথে মোমেনের আলাপও হতে পারে। আমরা তো জানি না তাদের কি আলাপ হবে, সরকার থেকে কি প্রস্তাব গেছে, এরকম একটা প্রস্তাব ইঙ্গিতে দিয়েও আসতে পারে মোমেন সাহেব। এটা গেল এক। আর সেই ফাঁদে যদি বিএনপি পাড়া না দেয়, বিএনপি যদি বলে যে না, একমাত্র পূর্ব শর্ত হচ্ছে বা প্রধান পূর্ব শর্ত এই শেখ হাসিনাকে সরকার থেকে বিদায় নিতে হবে, সরকার থেকে শেখ হাসিনা বিদায় নেবেন, তার অপসারণ হবে, তারপরে একটা স্বল্প মেয়াদী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ফ্রি, ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন হবে। এই অবস্থানে যদি বিএনপি স্থির থাকে, তাহলে এই চালে শেখ হাসিনা ব্যর্থ হবেন, এই চাল তার পক্ষে দেয়া সম্ভব হবে না। তখন 2014 সালের মতো একটা একতরফা নির্বাচনের দিকে শেখ হাসিনা ঝুঁকে পড়বে। যেরকম একটা নির্বাচন কদিন আগে আপনারা সুপ্রিম কোর্ট বারে দেখেছেন না? সুপ্রিম কোর্ট বারে সমস্ত বিএনপির লোকজনকে পিটিয়ে বের করে দিয়ে একতরফা নির্বাচন সেখানে হয়ে গেছে, এবং তারা তো সুপ্রিম কোর্ট বার দখল করে নিয়েছে। তো তাহলে ওই ধরনের একটা একতরফা নির্বাচনের মহড়া ইতিমধ্যে জাতি কিন্তু দেখেছে সুপ্রিম কোর্টে। এইদিকে আমি জনগণকে মনোযোগ দিতে বলবো, আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টে কি হয়েছে। তো সুপ্রিম কোর্টের মতো আর একটা নির্বাচন শেখ হাসিনা হয়তো করে ফেলতে চাইবে, কারণ শেখ হাসিনা মনে করবে যে আমি যদি ওরকম একটা নির্বাচন করি, তাহলে চীন, রাশিয়া এবং ভারত তো আমাকে সমর্থন করবে। চীন, রাশিয়া, ভারত তো আমাকে সাথে সাথে তারা স্বীকৃতি দিয়ে দেবে। আর পশ্চিমা বিশ্ব হয়তো আমাকে স্বীকৃতি দেবে না, কিন্তু স্বীকৃতি না দিলেও পশ্চিমা বিশ্ব যদি কোনো কার্যকর স্যাংশন বাংলাদেশের বিরুদ্ধে না দেয়, তাহলে শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকতে বাধা কোথায়? আমি এটাই বলতে চেয়েছি। কারণ যদি ধরেন 2021 সালে স্যাংশন দিল না কয়েকজনের বিরুদ্ধে, মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিল, 2022 আর স্যাংশন দেয় নাই, কিন্তু ওই স্যাংশনে বা কি ফল হয়েছে? ওই স্যাংশনে কোনো ফল তো হয় নাই। ওই স্যাংশনের পরে কিন্তু বেনজির আমেরিকাতে গেছে না, স্যাংশন নিয়েই তো আমেরিকাতে গেছে ইউএন এর কোন এক অনুষ্ঠানে। ওই স্যাংশনের পরে স্যাংশন প্রাপ্ত ব্যক্তিদের পুরস্কার দেওয়া হয়েছে বাংলাদেশে, আইজি বানানো হয়েছে। আমেরিকা কি করতে পেরেছে বা কি করেছে আমেরিকা তার বিরুদ্ধে? কিছুই তো করে নাই। তাহলে ওই স্যাংশনে তো কোনো ফলাফল তো তেমন কিছু হয় নাই। এবং ওই স্যাংশনের পরে র্যাব কি বন্ধ হয়েছে? র্যাবের অত্যাচার বন্ধ হয়েছে? একজন সাধারণ কর্মচারী মহিলাকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে না র্যাব কদিন আগে? কি একজন নগাঁও না কোথায়, এরকম কোন নগাঁও বা বগুড়া কোথায় যেন মহিলাকে, একজন নারী, তাকে উঠিয়ে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। হত্যা করে এখন বলা হচ্ছে যে তার স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তো আপনি র্যাব এই মানবতা বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে না, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি তারা করে যাচ্ছে না? আমেরিকা কি করেছে এখন পর্যন্ত সেই র্যাবের এগেইনস্টে? তাহলে এই ধরনের স্যাংশনের তো কোনো প্রতিফল তো হচ্ছে না। এই ধরনের স্যাংশনের পরেও তো তারা তাদের ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি কাজ চালিয়ে যাচ্ছে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে সেক্ষেত্রে একটাই সমস্যা হবে
সেটা হলো যে শেখ হাসিনা চাচ্ছে বাংলাদেশ অনেকটা মিয়ানমার আর কোরিয়ার মতো হয়ে যাবে। তার মানে হচ্ছে যে রাশিয়া, চীন এবং ভারত তাদের পক্ষে থাকবে, আমেরিকাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নাই। এবং আপনি খেয়াল করুন, মোহন সাহেব আসার একদিন আগে সজীব ওয়াজেদ জয় একটা স্ট্যাটাস দিয়েছে, এবং সেই স্ট্যাটাসে সে স্টেট ডিপার্টমেন্টকে বলছে, আপনার দেশের স্টেট ডিপার্টমেন্টকে বলছে ভণ্ড। কাকে বলছে ভণ্ড? সে তাহলে সেক্রেটারি ব্লিংকেনকে ভণ্ড বলছে, তাই না? তো সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর ছেলে, তারই পররাষ্ট্রমন্ত্রী পরের দিন যার সাথে মিটিং করবে তাকে বলছে ভণ্ড। এটা কিভাবে সম্ভব? এটা তো কোনো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যেও পড়ে না। এইটা বলার মধ্যে দিয়ে শেখ হাসিনা সিগন্যাল দিতে চাচ্ছে আমেরিকাকে, আমি মনে করি যে রাশিয়া, চীন, ভারত যদি আমার পাশে থাকে তাহলে আমেরিকাকে পাত্তা দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। এটা শেখ হাসিনা নিজে না বলে এটা সে তার ছেলেকে দিয়ে বলাচ্ছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি জানেন? যে বাংলাদেশের যারা এই দুর্নীতির পয়সায় যারা প্রচুর টাকা পয়সা করেছে, জেনারেল সাহেবরা, আর্মির সচিব সাহেবরা, বিচারক বৃন্দ, এমপি মন্ত্রীরা, তাদের পরিবার এবং টাকা পয়সা কিন্তু সব মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপে থাকে, কিংবা অস্ট্রেলিয়াতে থাকে, মানে পশ্চিমা বিশ্বে থাকে। আপনি কোনোদিন তো শুনবেন না যে তারা টাকা পয়সা রাশিয়া, চীনে রেখেছে। শুনেছেন? শোনেন নাই তো। রাশিয়া, চীনে তাদের পরিবার আছে কিংবা টাকা পয়সা রেখেছে, এটা শুনবেন না। সুতরাং তাদের টাকা পয়সা কিন্তু সব পশ্চিমা দেশে, 1 নম্বর। 2 নম্বর, বাংলাদেশের যে এক্সপোর্ট, সেই এক্সপোর্টের মার্কেট কোথায়? পশ্চিমা বিশ্বে। ইন্ডিয়া এবং চায়না তো আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনছে না, তারা তো প্রোডাক্ট বিক্রি করছে আপনার কাছে। আপনি প্রোডাক্ট বিক্রি করছেন ইউরোপ এবং আমেরিকাতে। রেমিটেন্সের টাকা যে বাংলাদেশে আসছে, সেই রেমিটেন্সের একটা বড় অংশ কিন্তু এখন পশ্চিমা দেশ থেকে আসে। সুতরাং ইকোনমিক ভাবে বাংলাদেশ ওয়েস্টের উপরে নির্ভরশীল, যেটা মিয়ানমার এবং উত্তর কোরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য না। তো সেই ক্ষেত্রে ওয়েস্টের অনেক কিছু করবার আছে বাংলাদেশে যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে হয়। তো আমার লেখায় আমি ওটাই বলতে চেয়েছি যে শেখ হাসিনাকে এইবার একটা বার্তা দেওয়ার সময় এসছে, যেটা সেক্রেটারি ব্লিংকেন ইচ্ছা করলে এই বার্তাটি কালকে মিটিং এ দিতে পারেন। সেটা হচ্ছে যে 2014 সালের মতো শেখ হাসিনা যদি একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যায়, তাহলে বাংলাদেশকে শুধু এই কয়েকজনের বিরুদ্ধে স্যাংশন না, আরো অনেক বেশি মূল্য দিতে হবে। সেই মূল্যটা খুব সহজ। বাংলাদেশের এগেনস্টে যদি ব্লিংকেন শুধু এইটুকু বলেন যে ইকোনমিক স্যাংশন আমাদের বিবেচনার মধ্যে আছে, ইকোনমিক স্যাংশন দিতে হবে না, কিন্তু ইকোনমিক স্যাংশন বিবেচনার মধ্যে আছে, এই কথাটি মেসেজটি যদি দেয়া যায় যে আপনারা একতরফা নির্বাচন করবেন, আমরা ইকোনমিক স্যাংশন পর্যন্ত দিয়ে দেবো বাংলাদেশের বিরুদ্ধে, তাহলে দেখবেন যে জেনারেল সাহেবরা, যে সচিবেরা, যে ব্যবসায়ীরা এখন শেখ হাসিনার দালালি করছে, তারাই শেখ হাসিনাকে বলবে যে আপনি চলে যান, আপনার জন্য আমরা সবাই ক্ষতিগ্রস্ত হতে পারি না, আপনার জন্য বাংলাদেশ রাষ্ট্র ধ্বংস হতে পারে না, কাজে আপনি এখন বিদায় নিন। কাজেই ওই ধরনের শক্ত অবস্থানটা নেওয়া দরকার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। নেবে কিনা আমি বলতে পারবো। তবে মাহমুদ ভাই, ধরেন গত 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 বেশ কয়েক মাসে, ধরেন গত 6 মাস বা 8 মাস যদি আমরা পর্যবেক্ষণ করি, আপনি দেখবেন যে সরকার এবং সরকারের বিভিন্ন মহল ক্রমাগত কিন্তু আমেরিকাকে ইরিটেট করেছে নানাভাবে কিন্তু এই যে পিটার হাসকে অপদস্থ করার চেষ্টা করা থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বক্তৃতা, বিবৃতি, কার্যক্রমে। তো ধরেন আমার মনে হয় যে আমেরিকা এবার বাংলাদেশের গণতন্ত্রের ইস্যুটাই তারা খুবই সিরিয়াস, এবং এই জন্য তারা খুব সম্ভবত যে কোনো রকমের সিদ্ধান্ত নিতেও তারা দ্বিধা করার কথা না। আমি আশাবাদী হতে চাই, কিন্তু এখানে দুটো পক্ষ আছে। আমি আরেকটু পরিষ্কার করে বলি, এটা এডিটোরিয়ালে আমি লিখেছি। একটা পক্ষ তো মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললাম, পশ্চিমা বিশ্বের কথা বললাম, এখানে ইউরোপ এখনো পিছিয়ে আছে। আপনাকে একটু মনে করিয়ে দিই যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা স্যাংশন দিয়েছে, স্যাংশনটা দুর্বল হোক সবল হোক সেটা নিয়ে একটা বিতর্ক থাকতে পারে। আমি বললাম যে স্যাংশনটা দুর্বল, আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম, কিন্তু একটা স্যাংশন দিয়েছে, একটা মেসেজ দিয়েছে। কিন্তু ইউরোপের কোনো দেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ফলো করে নাই। নর্মালি আমরা এর আগের ক্ষেত্রে দেখেছি, আপনি রাশিয়ার ক্ষেত্রে বলুন, বেলারুশ বলুন, মিয়ানমার বলুন, উত্তর কোরিয়া বলুন, সর্বক্ষেত্রে দেখেছি মার্কিনিরা যেটা করে ইউরোপ সাধারণত এটাকে ফলো করে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা ফলো করতে এখনো দেখি নাই। আমরা আশা করব যে ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্রকে ফলো করবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে। এটা গেল একটা পক্ষ। দ্বিতীয় পক্ষ হচ্ছে বিরোধী দল, এবং বিরোধী দল বলতে বিএনপি। আপনি যত যাই বলেন, বাংলাদেশে বিরোধী অনেক তৃতীয় শক্তির গল্প আমরা গত 20 বছর ধরে শুনে আসছি।
তৃতীয় শক্তি বলে বলে কোনো লাভ নাই। বাংলাদেশে মোটামুটি দুটোই শক্তি, একটা আওয়ামী লীগ যেটা ভারতের সহায়তায় তারা রাজনীতি করে এবং ভারত দ্বারা পরিচালিত, আর একটা জাতীয়তাবাদী আদর্শে পরিচালিত এবং খানিকটা ইসলামী আদর্শে পরিচালিত। এখনো কতটা ইসলামী আদর্শ আছে আমি জানি না, কিন্তু জিয়াউর রহমান সাহেবের ইসলামী আদর্শ ছিল। তিনি বিসমিল্লাহির রহমানির রহিম এনেছিলেন আমাদের সংবিধানে, তিনি আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা এটা এনেছিলেন সংবিধানে, কাজে ওনার ইসলামী চেতনা ছিল। এখনো আমি আশা করতে চাই যে ইসলামী চেতনা ধারণ করে বিএনপি, আর জাতীয়তাবাদী চেতনা তারা ধারণ করে। কাজে এটাই হচ্ছে দুই পক্ষ, বাংলাদেশের প্রধান দুই পক্ষ, বাকিরা সবাই পেরিফেরাল, বাইরের। তো সে প্রধান যেটা পক্ষ বিএনপি, আমি আশা করবো যে বিএনপি এই যে অনেক দফা বলেছে, প্রথমে 27 দফার কথা বললো, তারপরে 10 দফার কথা বললো, রাষ্ট্র মেরামতের কথা বললো, এগুলো থিওরিটিক্যালি ঠিকই আছে, কিন্তু এখন সময় এসছে তাদের এক দফার আন্দোলনে যাওয়ার। এক দফা আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনকে মুখ্য করে তাদেরকে সকল শক্তি এখন নিয়োগ করতে হবে। এই দুটো পক্ষ এক না হলে তো চলবে না। আপনি শুধু মার্কিন স্যাংশন বা পশ্চিমারা গণতন্ত্র এনে নেবে, এভাবে কোনোদিন গণতন্ত্র আসে না। গণতন্ত্র আসতে হলে আপনাকে লড়াই করতে হবে, জনগণকে লড়াই করতে হবে। জনগণেরও তো দেয়ালে পিঠ থেকে গেছে। দ্রব্যমূল্যের যে অবস্থা বাংলাদেশে, বাংলাদেশ কি বসবাসযোগ্য আছে আমাকে বলেন? এটা কি বসবাসযোগ্য রাষ্ট্র রেখেছে শেখ হাসিনা? এটাকে ধ্বংস করে দিয়েছে। আমি আজকেই একটা আন্তর্জাতিক নিউজ পড়ছিলাম, সেখানে দেখলাম যে এই যে ভূমধ্যসাগরে যত মানুষ নৌকাতে ছাপা হয়েছিল একই সময়, কিন্তু আমার দেশ ইকোনমিস্টে একই সময় এই নিউজটি ছাপা হয়েছিল। তো আমি খুব গর্ববোধ করি যে বাংলাদেশে একমাত্র আমরাই এই নিউজটি ছাপাতে পেরেছিলাম। এবং আপনি দেখুন, যতই পত্রিকা বন্ধ করে দিই, আমি নির্বাসনে চলে আসি, ইতিহাস কিন্তু বোঝা যায় না। আজকে মতিউর রহমানের ইস্যুতেও আপনি দেখুন, এই আমার দেশ প্রসঙ্গ চলে এসছে, আমার দেশ প্রসঙ্গ কিন্তু মতিউর রহমানরা আটকাতে পারে নাই, বা শেখ হাসিনা আটকাতে পারে নাই। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক জায়গায় আমার দেশের প্রসঙ্গ এসছে। সুতরাং এটাই আমাদের বিজয়। তবে ধরেন মাহমুদ ভাই, একটা বিষয় আমি অন্তত জোর দিয়ে বলতে পারি, বা আপনিও বলতে পারেন, যে সাংবাদিকরা যেখানে যেখানে ক্ষতিগ্রস্ততার শিকার হয়েছে, আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতো তার প্রতিবাদ করেছি। রোহিনা ইসলামের উপরে যখন হামলা হয়েছে বা মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে, তখনও এটা নিয়ে আমি প্রতিবাদ করেছি, আমি আমার মতো করে কাজ করার চেষ্টা করেছি। প্রথম আলোর এবারের যে ভূমিকা, অর্থাৎ সাভারের যে বাচ্চার ছবিটার সাথে যে এই দিনমজুরের স্লোগান, এটাও আমি ভুল মনে করি না, এবং আমি এই স্ট্যান্ডের সঙ্গে আমি একমত। এই ছবি, এই বক্তব্য বা যা কিছু হয়েছে এর সাথে আমি একমত, সম্পূর্ণ সমর্থন করি, এবং যা ঘটেছে পরবর্তীতে আমি তার নিন্দা জানাই। কিন্তু ওই যে একটা কথা আছে না, ইসলামের মুসলমান থেকে বলে না যে প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। তো আপনি স্বৈরাচারের দালালি করে লাভ হইবে না, আপনাকে তার থাবা শিকার হইতেই হইবে, স্বৈরাচারের মন জুগিয়ে সবসময় চলতে পারবেন না তো। এবং স্বৈরাচারের বা ফ্যাসিস্টের একটুখানি ত্রুটি বিচ্যুতি হলে আপনার উপর ঝাঁপিয়ে পড়বে। এটাই নিয়ম, এটাই চরিত্র। এবং আজকে আমি খুবই আগ্রহের সাথে যখন এই মাহফুজ আলম সাহেবের কলামটা পড়ছিলাম, যেটি গতকাল প্রথম আলোয় ছাপা হয়েছে বাংলা অনুবাদ করে, এবং আমি তো মনে করি বাংলাদেশের সাংবাদিকদের ওইটা নিয়ে একটা কাজ করা উচিত, যে 2009 সালে বিডিআর বিদ্রোহের সময় প্রথম আলো আসলে কি ভূমিকা রেখেছিল, এবং যেটা উনি রেফারেন্স হিসেবে দিচ্ছেন, মানে প্রধানমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন, প্রধানমন্ত্রী কৃপা পাওয়ার জন্য, কৃপা পাওয়ার জন্য প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী বলা উচিত না শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলতে। আমি তাকে প্রধানমন্ত্রী মানি না বাংলাদেশে। ওই তো চেয়ারে বসে আছে, মানে এখন চেয়ার তো দখল করে রাখায়। আমার হাতে বন্দুক থাকলে, তার হাতে হয়তো বন্দুক নাই, কিন্তু তার আশেপাশে বন্দুক আছে, সুতরাং তিনি চেয়ার দখল করে আছেন। তো মাহমুদ ভাই, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করলাম। পাশাপাশি আপনি জানেন যে অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করতে আমাদের মোমিন সাহেব এখন নিউ ইয়র্কে, আগামীকাল, অর্থাৎ আজ থেকে, এখন থেকে ধরেন 24 ঘন্টা পরে সেই বৈঠকটি হবে। খুব সম্ভবত নির্বাচন কিভাবে করবেন সবাইকে নিয়ে, এমন একটি বিষয় নিয়েই মূলত আলোচনা হবে। এবং আজকে আমি আপনার একটি এডিটোরিয়াল দেখছিলাম আপনার আমার দেশ পত্রিকায়, আমার দেশ ইউকেতে, এবং সেখানে আপনি লিখছেন যে ফ্যাসিবাদের ক্ষমতা টিকিয়ে রাখতে শেষ 2 চাল,
এবং আমি যেটি দেখলাম এই এই লেখার মধ্যে আপনি বলার চেষ্টা করেছেন যে দুটি কৌশলে সরকার এগোচ্ছে। একটি কৌশল হচ্ছে জাতীয় সরকারের নামে একটি সরকার ফর্ম করা পোষ্যদেরকে দিয়ে। শেখ হাসিনা হয়তো সামনে থাকবে না, পোষ্যরা সামনে থেকে তার পারপাস সার্ভ করবে, অথবা 2014 সালের মতো একতরফা নির্বাচনের দিকে চলে যাওয়া। তো আপনি কি এই যে মানে সবকিছু মিলিয়ে কি আপনি একটু ব্যাখ্যা করবেন দর্শকদের জন্য? কি আমার যেটা ব্যক্তিগত ধারণা ছিল বা আমি যেটা বুঝতে পারছিলাম যে শেখ হাসিনা এবার নতুন ধরনের একটা কিছু করবে। 2014-তে একতরফা করেছে, 2018-তে বিএনপি কে ফাঁদে ফেলে নির্বাচনে নিয়ে নিশিরাতের ভোট করেছে। এবার শেখ হাসিনার উদ্দেশ্য ছিল প্রথমত ইভিএম দিয়ে নির্বাচনটা করে ফেলা, কারণ ইভিএম এ কারচুপি করা খুব সহজ, এবং ইভিএম এ যাই করেন আপনি নৌকায় ভোট চলে যেত, এবং ইভিএম দিয়ে তিনি ইলেকশনে জিতে যেতেন যদি বিএনপি ইলেকশনে আসতো। তো সেই ইভিএম প্রকল্পটা উনি পারেন নাই। না পারার মূল কারণ আমি মনে করি অর্থনৈতিক। যেহেতু তিনি আইএমএফ এর কাছে টাকার জন্য গেছেন, এখন ইভিএম করতে গেলে প্রায় বোধহয় বিপুল টাকা লাগবে, প্রায় বোধহয় 15,000 কোটি টাকা বা এই ধরনের টাকা পয়সা লাগবে। তো সেখানে আইএমএফ এর শর্তে হয়তো তিনি আটকা পড়ে গেছেন, এই টাকা তিনি খরচ করতে পারেন নাই বলেই আমার ধারণা। এবং ইভিএম প্রকল্প ফেল করার পরে তার ইভিএম দিয়ে কারচুপি করার সুযোগটা নষ্ট হয়ে গেছে। তাহলে তার এখন ক্ষমতায় টিকে থাকতে হলে আমার বিবেচনায় তার দুটো পথ আছে। একটি পথ হলো একটা জাতীয় সরকার ইলেকশনের আগে একটা মেনে নেয়। জাতীয় সরকারটা কি হবে আপনি দেখুন, আমরা একটু চিন্তা করে দেখি যে বঙ্গভবনে এখন তিনি কাকে বসিয়েছেন? চুপ্পুকে বসিয়েছেন। চুপ্পুকে আপাদমস্তক দুর্নীতিবাজ, শেখ হাসিনার একটা পদলোহী পোষ্য। সুতরাং চুপ্পু বঙ্গভবনে বসে শেখ হাসিনার জন্য রিমোট কন্ট্রোলের কাজ করবে। তো সেই কাজ কিন্তু হয়ে গেছে। বাংলাদেশের মানে রাষ্ট্র কি মহামান্য বলে, তো মহামান্য রাষ্ট্রপতি চুপ্পুর মতো লোক হবে, এটা আমরা কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছি? কনক, আপনি ভেবে দেখুন তো। এটা ভাবা যায় যে বাংলাদেশের মানে রাষ্ট্র ব্যবস্থার কতখানি অবক্ষয় হলে চুপ্পু মহামান্য রাষ্ট্রপতি হতে পারে। তো ওখানে বসানো হয়ে গেছে, মানে হাসিনা তার বাড়ির একজন কাজের লোককে বসিয়ে দিয়েছে বঙ্গভবনে প্রেসিডেন্ট হিসেবে। এটা হলো বাস্তবতা। এখন শেখ হাসিনা যদি জাতীয় সরকারের দাবি মেনে নিয়ে বললো ঠিক আছে আমি 1 মাসের ছুটিতে গেলাম নির্বাচনকালীন সময়, এবং 1 মাসের ছুটিতে চুপ্পুর মতো আরেকজন পোষ্যকে অস্থায়ী প্রধানমন্ত্রী তিনি প্রস্তাব করলেন, এবং বিএনপিকেও বললেন যে ঠিক আছে আপনাদেরকেও আমরা না হয় একটা পদ দিয়ে দিচ্ছি, এবং সেই পদ একটা দিয়ে ধরেন হোম মিনিস্টারই দিয়ে দিল। কিন্তু পুলিশে কে থাকলো? পুলিশের আইজি এখন যে, সে তো আমেরিকার স্যাংশন প্রাপ্ত, তাই না? পুলিশের আইজি মার্কিন স্যাংশন প্রাপ্ত ইয়ের জন্য, মানবাধিকার লঙ্ঘনের দায়ে সেই ব্যক্তি পুলিশের আইজি। পুলিশের গুরুত্বপূর্ণ পদে কারা বসে আছে এখন? এরা সবাই কে? এরা সবাই শেখ হাসিনার ব্যক্তিগত খুনি বাহিনীর সদস্য, তারা বসে আছে পুলিশে। আপনি যদি বিচার বিভাগের দিকে তাকান, সেখানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সচিবালয়ের একই অবস্থা, র এবং রয়ের লোকজন আর হাসিনার লোকজন, এরকম একটি অ্যাডমিনিস্ট্রেশন। ইলেকশন কমিশন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। সেখানে যদি আমরা ধরে নেই, একটা নাম ধরি আমরা, আমি ওটাই লিখেছি, স্পিকার যে আছে এখন কি শিরিন শারমিন চৌধুরী বলে তার নাম, তাকে ধরেন অস্থায়ী প্রধানমন্ত্রী বানিয়ে দিল। তো বানিয়ে দিয়ে যদি বিএনপির একজনকে টোপ দেয় যে আপনি ইয়ে হয়ে যান, হোম মিনিস্টার হয়ে যান, তো ওই ইলেকশনে কি ইলেকশন হবে না? ওই ইলেকশন 2018 সালের মতোই রিমোট কন্ট্রোলে, বঙ্গভবনের রিমোট কন্ট্রোল, ইলেকশন কমিশনের রিমোট কন্ট্রোল, এগুলো দিয়ে নির্বাচনে একটা ফলাফল শেখ হাসিনার পক্ষে নিয়ে যাবে। কাজেই এই চালটা হলো হাসিনার জন্য এখন এসকেপ রুট হতে পারে। বিদেশিরা বলবে হ্যাঁ শেখ হাসিনা তো ছুটিতে চলে গেছে, তাহলে অসুবিধা কি, আপনারা এখন নির্বাচনে আসেন, এবং ওই নির্বাচনের ফলাফল আগে থেকে নির্ধারিত হবে। কাজে বিএনপিকে এখন থেকে তার স্ট্র্যাটেজি নিতে হবে যে ওই ধরনের ফাঁদে যদি তারা পাড়া দেয়, এই জাতীয় সরকারের ফাঁদে ইলেকশনের আগে, জাতীয় সরকার বিএনপির একটা প্রস্তাব আছে, সেটা তাদের রাজনৈতিক প্রস্তাব, ইলেকশনের পরে তারা সবাইকে নিয়ে জাতীয় সরকার করবে, সেটা তাদের ব্যাপার, করবে কি করবে না সেটা পরে দেখা যাবে। কিন্তু ইলেকশনের আগে কোনো জাতীয় সরকারের ফাঁদে যদি পাড়া দেয় বিএনপি, তার প্রতিফল কিন্তু 2018 সালের মতো হবে। এটা আমি একটা তার চালের কথা বলে রাখলাম, শেখ হাসিনার 1 নম্বর চাল।
এবং এই ধরনের একটা চাল নিয়ে আগামীকাল সেক্রেটারি ব্লিংকেনের সাথে মোমেনের আলাপও হতে পারে। আমরা তো জানি না তাদের কি আলাপ হবে, সরকার থেকে কি প্রস্তাব গেছে, এরকম একটা প্রস্তাব ইঙ্গিতে দিয়েও আসতে পারে মোমেন সাহেব। এটা গেল এক। আর সেই ফাঁদে যদি বিএনপি পাড়া না দেয়, বিএনপি যদি বলে যে না, একমাত্র পূর্ব শর্ত হচ্ছে বা প্রধান পূর্ব শর্ত এই শেখ হাসিনাকে সরকার থেকে বিদায় নিতে হবে, সরকার থেকে শেখ হাসিনা বিদায় নেবেন, তার অপসারণ হবে, তারপরে একটা স্বল্প মেয়াদী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ফ্রি, ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন হবে। এই অবস্থানে যদি বিএনপি স্থির থাকে, তাহলে এই চালে শেখ হাসিনা ব্যর্থ হবেন, এই চাল তার পক্ষে দেয়া সম্ভব হবে না। তখন 2014 সালের মতো একটা একতরফা নির্বাচনের দিকে শেখ হাসিনা ঝুঁকে পড়বে। যেরকম একটা নির্বাচন কদিন আগে আপনারা সুপ্রিম কোর্ট বারে দেখেছেন না? সুপ্রিম কোর্ট বারে সমস্ত বিএনপির লোকজনকে পিটিয়ে বের করে দিয়ে একতরফা নির্বাচন সেখানে হয়ে গেছে, এবং তারা তো সুপ্রিম কোর্ট বার দখল করে নিয়েছে। তো তাহলে ওই ধরনের একটা একতরফা নির্বাচনের মহড়া ইতিমধ্যে জাতি কিন্তু দেখেছে সুপ্রিম কোর্টে। এইদিকে আমি জনগণকে মনোযোগ দিতে বলবো। আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টে কি হয়েছে। তো সুপ্রিম কোর্টের মতো আর একটা নির্বাচন শেখ হাসিনা হয়তো করে ফেলতে চাইবে, কারণ শেখ হাসিনা মনে করবে যে আমি যদি ওরকম একটা নির্বাচন করি, তাহলে চীন, রাশিয়া এবং ভারত তো আমাকে সমর্থন করবে। চীন, রাশিয়া, ভারত তো আমাকে সাথে সাথে তারা স্বীকৃতি দিয়ে দেবে। আর পশ্চিমা বিশ্ব হয়তো আমাকে স্বীকৃতি দেবে না, কিন্তু স্বীকৃতি না দিলেও পশ্চিমা বিশ্ব যদি কোনো কার্যকর স্যাংশন বাংলাদেশের বিরুদ্ধে না দেয়, তাহলে শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকতে বাধা কোথায়? আমি এটাই বলতে চেয়েছি। কারণ যদি ধরেন 2021 সালে স্যাংশন দিল না কয়েকজনের বিরুদ্ধে, মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিল, 2022 আর স্যাংশন দেয় নাই, কিন্তু ওই স্যাংশনেই বা কি ফল হয়েছে? ওই স্যাংশনে কোনো ফল তো হয় নাই। ওই স্যাংশনের পরে কিন্তু বেনজির আমেরিকাতে গেছে না? স্যাংশন নিয়েই তো আমেরিকাতে গেছে ইউএন এর কোন এক অনুষ্ঠানে। ওই স্যাংশনের পরে স্যাংশন প্রাপ্ত ব্যক্তিদের পুরস্কার দেওয়া হয়েছে বাংলাদেশে, আইজি বানানো হয়েছে। আমেরিকা কি করতে পেরেছে বা কি করেছে আমেরিকা তার বিরুদ্ধে? কিছুই তো করে নাই। তাহলে ওই স্যাংশনে তো কোনো ফলাফল তো তেমন কিছু হয় নাই। এবং ওই স্যাংশনের পরে র্যাব কি বন্ধ হয়েছে? র্যাবের অত্যাচার বন্ধ হয়েছে? একজন সাধারণ কর্মচারী মহিলাকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে না র্যাব কদিন আগে? কি একজন নগাঁও না কোথায়, এরকম কোন নগাঁও বা বগুড়া কোথায় যেন মহিলাকে, একজন নারী, তাকে উঠিয়ে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। হত্যা করে এখন বলা হচ্ছে যে তার স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তো আপনি র্যাব এই মানবতা বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে না? ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি তারা করে যাচ্ছে না? আমেরিকা কি করেছে এখন পর্যন্ত সেই র্যাবের এগেইনস্টে? তাহলে এই ধরনের স্যাংশনের তো কোনো প্রতিফল তো হচ্ছে না। এই ধরনের স্যাংশনের পরেও তো তারা তাদের ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি কাজ চালিয়ে যাচ্ছে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে সেক্ষেত্রে একটাই সমস্যা হবে, সেটা হলো যে শেখ হাসিনা চাচ্ছে বাংলাদেশ অনেকটা মিয়ানমার আর কোরিয়ার মতো হয়ে যাবে। তার মানে হচ্ছে যে রাশিয়া, চীন এবং ভারত তাদের পক্ষে থাকবে, আমেরিকাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নাই। এবং আপনি খেয়াল করুন, মোহন সাহেব আসার একদিন আগে সজীব ওয়াজেদ জয় একটা স্ট্যাটাস দিয়েছে, এবং সেই স্ট্যাটাসে সে স্টেট ডিপার্টমেন্টকে বলছে, আপনার দেশের স্টেট ডিপার্টমেন্টকে বলছে ভণ্ড। কাকে বলছে ভণ্ড? সে তাহলে সেক্রেটারি ব্লিংকেনকে ভণ্ড বলছে, তাই না? তো সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর ছেলে, তারই পররাষ্ট্রমন্ত্রী পরের দিন যার সাথে মিটিং করবে তাকে বলছে ভণ্ড। এটা কিভাবে সম্ভব? এটা তো কোনো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যেও পড়ে না। এইটা বলার মধ্যে দিয়ে শেখ হাসিনা সিগন্যাল দিতে চাচ্ছে আমেরিকাকে, আমি মনে করি যে রাশিয়া, চীন, ভারত যদি আমার পাশে থাকে, তাহলে আমেরিকাকে পাত্তা দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। এটা শেখ হাসিনা নিজে না বলে এটা সে তার ছেলেকে দিয়ে বলাচ্ছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি জানেন? যে বাংলাদেশের যারা এই দুর্নীতির পয়সায় যারা প্রচুর টাকা পয়সা করেছে, জেনারেল সাহেবরা, আর্মির সচিব সাহেবরা, বিচারক বৃন্দ, এমপি মন্ত্রীরা, তাদের পরিবার এবং টাকা পয়সা কিন্তু সব মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপে থাকে, কিংবা অস্ট্রেলিয়াতে থাকে, মানে পশ্চিমা বিশ্বে থাকে। আপনি কোনোদিন তো শুনবেন না যে তারা টাকা পয়সা রাশিয়া, চীনে রেখেছে। শুনেছেন? শোনেন নাই তো। রাশিয়া, চীনে তাদের পরিবার আছে কিংবা টাকা পয়সা রেখেছে, এটা শুনবেন না। সুতরাং তাদের টাকা পয়সা কিন্তু সব পশ্চিমা দেশে, 1 নম্বর। 2 নম্বর, বাংলাদেশের যে এক্সপোর্ট, সেই এক্সপোর্টের মার্কেট কোথায়? পশ্চিমা বিশ্বে। ইন্ডিয়া এবং চায়না তো আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনছে না, তারা তো প্রোডাক্ট বিক্রি করছে আপনার কাছে।
আপনি প্রোডাক্ট বিক্রি করছেন ইউরোপ এবং আমেরিকাতে। রেমিটেন্সের টাকা যে বাংলাদেশে আসছে, সেই রেমিটেন্সের একটা বড় অংশ কিন্তু এখন পশ্চিমা দেশ থেকে আসে। সুতরাং ইকোনমিক ভাবে বাংলাদেশ ওয়েস্টের উপরে নির্ভরশীল, যেটা মিয়ানমার এবং উত্তর কোরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য না। তো সেই ক্ষেত্রে ওয়েস্টের অনেক কিছু করবার আছে বাংলাদেশে যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে হয়। তা আমার লেখায় আমি ওটাই বলতে চেয়েছি যে শেখ হাসিনাকে এইবার একটা বার্তা দেওয়ার সময় এসছে, যেটা সেক্রেটারি ব্লিংকেন ইচ্ছা করলে এই বার্তাটি কালকে মিটিং এ দিতে পারেন। সেটা হচ্ছে যে 2014 সালের মতো শেখ হাসিনা যদি একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যায়, তাহলে বাংলাদেশকে শুধু এই কয়েকজনের বিরুদ্ধে স্যাংশন না, আরো অনেক বেশি মূল্য দিতে হবে। সেই মূল্যটা খুব সহজ। বাংলাদেশের এগেনস্টে যদি ব্লিংকেন শুধু এইটুকু বলেন যে ইকোনমিক স্যাংশন আমাদের বিবেচনার মধ্যে আছে, ইকোনমিক স্যাংশন দিতে হবে না, কিন্তু ইকোনমিক স্যাংশন বিবেচনার মধ্যে আছে, এই কথাটি মেসেজটি যদি দেয়া যায় যে আপনারা একতরফা নির্বাচন করবেন, আমরা ইকোনমিক স্যাংশন পর্যন্ত দিয়ে দেবো বাংলাদেশের বিরুদ্ধে, তাহলে দেখবেন যে জেনারেল সাহেবরা, যে সচিবেরা, যে ব্যবসায়ীরা এখন শেখ হাসিনার দালালি করছে, তারাই শেখ হাসিনাকে বলবে যে আপনি চলে যান, আপনার জন্য আমরা সবাই ক্ষতিগ্রস্ত হতে পারি না, আপনার জন্য বাংলাদেশ রাষ্ট্র ধ্বংস হতে পারে না, কাজে আপনি এখন বিদায় নিন। কাজেই ওই ধরনের শক্ত অবস্থানটা নেওয়া দরকার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। নেবে কিনা আমি বলতে পারছি। তবে তবে মাহমুদ ভাই, ধরেন গত 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 বেশ কয়েক মাসে, ধরেন গত 6 মাস বা 8 মাস যদি আমরা পর্যবেক্ষণ করি, আপনি দেখবেন যে সরকার এবং সরকারের বিভিন্ন মহল ক্রমাগত কিন্তু আমেরিকাকে ইরিটেট করেছে নানাভাবে কিন্তু এই যে পিটার হাসকে অপদস্থ করার চেষ্টা করা থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বক্তৃতা, বিবৃতি, কার্যক্রমে। তো ধরেন আমার মনে হয় যে আমেরিকা এবার বাংলাদেশের গণতন্ত্রের ইস্যুটাই তারা খুবই সিরিয়াস, এবং এই জন্য তারা খুব সম্ভবত যে কোনো রকমের সিদ্ধান্ত নিতেও তারা দ্বিধা করার কথা না। আমি আশাবাদী হতে চাই, কিন্তু এখানে দুটো পক্ষ আছে। আমি আরেকটু পরিষ্কার করে বলি, এটা এডিটোরিয়ালে আমি লিখেছি। একটা পক্ষ তো মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললাম, পশ্চিমা বিশ্বের কথা বললাম, এখানে ইউরোপ এখনো পিছিয়ে আছে। আপনাকে একটু মনে করিয়ে দিই যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা স্যাংশন দিয়েছে, স্যাংশনটা দুর্বল হোক সবল হোক সেটা নিয়ে একটা বিতর্ক থাকতে পারে। আমি বললাম যে স্যাংশনটা দুর্বল, আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম, কিন্তু একটা স্যাংশন দিয়েছে, একটা মেসেজ দিয়েছে। কিন্তু ইউরোপের কোনো দেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ফলো করে নাই। নর্মালি আমরা এর আগের ক্ষেত্রে দেখেছি, আপনি রাশিয়ার ক্ষেত্রে বলুন, বেলারুশ বলুন, মিয়ানমার বলুন, উত্তর কোরিয়া বলুন, সর্বক্ষেত্রে দেখেছি মার্কিনিরা যেটা করে ইউরোপ সাধারণত এটাকে ফলো করে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা ফলো করতে এখনো দেখি নাই। আমরা আশা করব যে ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্রকে ফলো করবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে। এটা গেল একটা পক্ষ। দ্বিতীয় পক্ষ হচ্ছে বিরোধী দল, এবং বিরোধী দল বলতে বিএনপি। আপনি যত যাই বলেন, বাংলাদেশে বিরোধী অনেক তৃতীয় শক্তির গল্প আমরা গত 20 বছর ধরে শুনে আসছি। তৃতীয় শক্তি বলে কোনো লাভ নাই। বাংলাদেশে মোটামুটি দুটোই শক্তি, একটা আওয়ামী লীগ যেটা ভারতের সহায়তায় তারা রাজনীতি করে এবং ভারত দ্বারা পরিচালিত, আর একটা জাতীয়তাবাদী আদর্শে পরিচালিত এবং খানিকটা ইসলামী আদর্শে পরিচালিত। এখনো কতটা ইসলামী আদর্শ আছে আমি জানি না, কিন্তু জিয়াউর রহমান সাহেবের ইসলামী আদর্শ ছিল। তিনি বিসমিল্লাহির রহমানির রহিম এনেছিলেন আমাদের সংবিধানে, তিনি আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা এটা এনেছিলেন সংবিধানে, কাজে ওনার ইসলামী চেতনা ছিল। এখনো আমি আশা করতে চাই যে ইসলামী চেতনা ধারণ করে বিএনপি, আর জাতীয়তাবাদী চেতনা তারা ধারণ করে। কাজে এটাই হচ্ছে দুই পক্ষ, বাংলাদেশের প্রধান দুই পক্ষ। বাকিরা সবাই পেরিফেরাল, বাইরের। তো সে প্রধান যেটা পক্ষ বিএনপি, আমি আশা করবো যে বিএনপি এই যে অনেক দফা বলেছে, প্রথমে 27 দফার কথা বললো, তারপরে 10 দফার কথা বললো, রাষ্ট্র মেরামতের কথা বললো, এগুলো থিওরিটিক্যালি ঠিকই আছে, কিন্তু এখন সময় এসছে তাদের এক দফার আন্দোলনে যাওয়ার। এক দফা আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনকে মুখ্য করে তাদেরকে সকল শক্তি এখন নিয়োগ করতে হবে। এই দুটো পক্ষ এক না হলে তো চলবে না। আপনি শুধু মার্কিন স্যাংশন বা পশ্চিমারা গণতন্ত্র এনে নেবে, এভাবে কোনোদিন গণতন্ত্র আসে না। গণতন্ত্র আসতে হলে আপনাকে লড়াই করতে হবে, জনগণকে লড়াই করতে হবে। জনগণেরও তো দেয়ালে পিঠ থেকে গেছে। দ্রব্যমূল্যের যে অবস্থা বাংলাদেশে, বাংলাদেশ কি বসবাসযোগ্য আছে আমাকে বলেন? এটা কি বসবাসযোগ্য রাষ্ট্র রেখেছে শেখ হাসিনা? এটাকে ধ্বংস করে দিয়েছে। আমি আজকেই একটা আন্তর্জাতিক নিউজ পড়ছিলাম, সেখানে দেখলাম যে এই যে ভূমধ্যসাগরে যত মানুষ নৌকাতে পারাপার করতে গিয়ে
সমুদ্রে ডুবে মারা যাচ্ছে, তার মধ্যে অধিকাংশ বাংলাদেশি। এবং বাংলাদেশি ছেলেরা একটা চক্রের মধ্যে পড়েছে, মানব পাচার চক্র। আজকে মানব জমিনে বোধহয় নিউজটা আছে। এই মানব পাচার চক্র বাংলাদেশ থেকে এদেরকে নিয়ে এসে কোথায় সিরিয়া নিয়ে যায়, সিরিয়া থেকে লিবিয়াতে যায়, লিবিয়া থেকে ভূমধ্যসাগরের পারে যায়, সেখান থেকে ভাঙা নৌকায় উঠিয়ে দেয়। ভাঙা নৌকা বাংলাদেশে, ভাঙা নৌকা ভূমধ্যসাগরে, বুঝলেন? এই দুই ভাঙা নৌকার তালে পড়ে গেছে বাংলাদেশের লোক, এবং তারা সব মারা যাচ্ছে। তো বাংলাদেশ যদি এতই উন্নয়ন হবে, তাইলে এই ছেলেপেলেরা বা তাদের বাবা মায়েরা মৃত্যু নিশ্চিত জেনে এদেরকে কেন এই হারা উদ্দেশ্যে পাঠাচ্ছে? তার মানে বাংলাদেশ বসবাসের জায়গা নেই। প্রতিদিন আগুন লাগে। আচ্ছা, আপনি আমাকে বলেন, প্রতিদিন একটা মার্কেটে আগুন লাগছে, বাড়িতে আগুন লাগছে, এটা কোনো রাষ্ট্র হতে পারে? এই যে আপনার কোথায় বঙ্গবাজার পুড়ে গেল, তার আগে মহানগর মার্কেট পুড়ে গেল, তার আগে আর একটা বিল্ডিং পুড়ে গেল। এগুলো তো এক ধরনের মানে পুরো একটা ফ্যাসিস্ট মাফিয়া গ্রুপ বাংলাদেশের দখল নিয়ে বসে আছে। তো এখান থেকে তো বাংলাদেশের মানুষেরও পরিত্রাণ পেতে হবে। পরিত্রাণ পেতে হলে তো লড়াই করতে হবে। আপনাকে পরিত্রাণ কেউ এনে দেবে না বিদেশ থেকে, এবং জনগণকে রাস্তায় নামতে হবে। এবং জনগণকে রাস্তায় নামতে হলে নেতৃত্ব দেওয়ার মতো একমাত্র বিএনপি আছে দল হিসেবে। এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। এবং বিএনপির উচিত এখন ঐক্যবদ্ধভাবে এক দফা আন্দোলনে ঝাঁপিয়ে পড়া। এবং আমরা আশা করব পশ্চিমা বিশ্ব তাদের দায় আছে। বাংলাদেশে আজকে যে গণতন্ত্র চলে গেছে, ফ্যাসিবাদ কায়েম হয়েছে, এর পিছনে পশ্চিমাদের দায় আছে। তো 2008 সালে তারা তো ভারতকে সমর্থন করেছিল শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য, এবং তার মতো একটা ভয়ানক ফ্যাসিস্ট শাসককে নিয়ে এসছে, বাংলাদেশের মানুষকে জুলুমের শেষ সীমায় পৌঁছে দিয়েছে। তার জন্য পশ্চিমা দেশেরও দায় আছে। তো আমি বিশ্বাস করতে চাই যে যদি বিএনপি আর কালক্ষেপণ না করে এই এক দফা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, তাহলে আপনি যেটা বলছেন, আমি আশাবাদ ব্যক্ত করতে চাই যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন অন্তত তারা গণতন্ত্রে বিশ্বাস করে। তারা চায় যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসুক, রুল অফ ল ফিরে আসুক, জুডিশিয়ারি স্বাধীন হোক, এই জিনিসগুলো, দুর্নীতি চলে যাক। এটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন চায় বলেই আমি মনে করি। তো সেক্ষেত্রে যদি বিএনপি আন্দোলনে নামে সম্মিলিতভাবে এবং পশ্চিমা বিশ্ব সেই আন্দোলনকে সমর্থনও জানায়, তাহলে আমি মনে করি শেখ হাসিনার পতন হতে হবে। এবং সেই পতন থেকে বাঁচার জন্য তার দুটো চাল যে অবশিষ্ট আছে, সেই দুই চালের কথাই আজকে আমি আমার এডিটোরিয়ালে লিখেছি। এবং মাহমুদ ভাই, এই বিষয়টি আমিও শুনতে পাচ্ছিলাম যে জাতীয় সরকারের জাতীয় একটি পরিকল্পনা হচ্ছে গোপনে, যে জাতীয় সরকার সামনে এনে বিদেশিরাও কনভিন্সড, বাংলাদেশও সাধারণ মানুষও মনে করবে যে বাবা জাতীয় সরকার দিচ্ছে, আর কি চাই? শেখ হাসিনা তো আর ছুটিতে নাই, শেখ হাসিনা তো আর ক্ষমতায় নাই, উনি ছুটিতে চলে গেছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, ছুটিতে থাকা মানে ক্ষমতা থেকে যাওয়া না, কিন্তু না। হ্যাঁ, যেতেই পারি। এখানে একটা ক্যামোফ্লেজ করার চেষ্টা হবে। এবং আমি নিশ্চিত যে বিএনপির ভেতরে যে মীর জাফর, মীর মোহন, মদনলালরা আছে, তারা ব্যাপারে মীর থাকলে তো মীর মদন আর মোহনলাল থাকলে তো ভালোই, কিন্তু মীর জাফরদের সম্পর্কে সাবধানে থাকতে হবে। মীর জাফরের চালের কাছে তো এরা পারবে না কিছু, বুঝছেন না? এদেরকে সব শীর্ষ নেতৃত্ব যদি মীর জাফরদের চিনতে পারে তাহলে ভালো, এখন চিনতে না পারলে মুশকিল। ওইটাই, ধরেন আমরা এখান থেকে বসে খবর পাই যে অনেকে অনেক রকম এজেন্ডা নিয়ে কাজ করছে, নানাভাবে যাচ্ছে। তো সেই জায়গাটায় সতর্ক থাকা, জাতীয় সরকারের যে ফাঁদ পাতা হচ্ছে, আমার মনে হচ্ছে আপনি লিখেছেন এবং আপনার কথা শুনে আমারও মনে হচ্ছে যে একটা প্ল্যানিং এর দিকে দেখেন না। জাতীয় সরকারের কথা তো অন্যরাও বলে, মাঝে মাঝে দেখি জাতীয় সরকারের যে ইলেকশনের আগেই জাতীয় সরকার। এখন জাতীয় সরকারের কথা অন্যরা যারা বলছেন ইলেকশনের আগে, তারা কিন্তু যে বুঝে বা না বুঝে তারা কিন্তু শেখ হাসিনার পারপাস সার্ভ করছেন। তো সুতরাং যারা জাতীয় সরকারের কথা বলেন ইলেকশনের আগে, তাদেরকে আমি সতর্ক করে দিতে চাই, আপনারা দয়া করে শেখ হাসিনার পারপাস সলভ করবেন না। এবং এদের ব্যাপারে বিএনপির শীর্ষ নেতৃত্বের সতর্ক থাকা দরকার, এটাই আমি বলার চেষ্টা করেছি। এবং এই দুটো চাল যদি বাংলাদেশের জনগণ ব্যর্থ করে দিতে পারে, তাহলে আমি বারে বারে যে কথাটা বলি, এখন লোকে হয়তো বিরক্ত হয়ে যায়, যে তাহলে 2023 সাল আমাদের মুক্তির বছর হতে পারে। কিন্তু মুক্তির বছর হতে পারে বলতে পারি, হবে কিনা আমি বলতে পারবো না। আপনি আমি কেউ আমরা কেউ গণনা করে কথা বলতে পারি না। কিন্তু পরিস্থিতি যেটা, তাতে আমরা সতর্ক থাকলে
ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে আমরা যদি মানে সর্বস্ব দিয়ে আন্দোলন করতে চাই, তাহলে আমার মনে হয় যে এই জগদ্দল পাথরকে ইনশাআল্লাহ আমরা সরাতে সক্ষম হব। এই রোজার মাসে এটুকুই বলতে পারি, বাকিটা তো আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিতে হবে আমাদের। জি মাহমুদ ভাই, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চমৎকার আলোচনা করেছেন। আশা করি আমাদের দর্শকরা সহজভাবে বুঝতে পারবেন। আমরা দুটি বিষয় মূলত আলোচনা করেছি। একটি হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার মিলিয়ে বাংলাদেশের সাংবাদিকতার অবস্থা, এবং আপনার একটি সম্পাদকীয় আলোকে সামনে নির্বাচনে একটি বিশ্লেষণ। এবং আপনি যা বললেন মাহমুদ ভাই, যে বাংলাদেশের মানুষকেই মানুষের অধিকার ছিনিয়ে নিতে হবে, আদায় করে নিতে হবে। পশ্চিমা শক্তি বা বিদেশি শক্তি হয়তো সহায়ক, কিন্তু তারা তো আর আপনাকে সবকিছু করে দেবে না। আপনার আগ্রহের সাথে তারা হয়তো তাদের বাড়তি আগ্রহ বা চাপটা প্রয়োগ করবে, যে না, জনগণের পক্ষে যেন সবকিছু পরিচালিত হয়। তো জনাব মাহমুদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামীকাল ব্লিংকেন এবং আমাদের মোমেন সাহেবের বৈঠকটা হয়ে যাক, তারপরে আউটকামটা নিয়ে আমরা সহসাই আবার আলোচনায় আপনাকে আগে জেনে নিই যে তারা কি আলোচনা করলেন, কি হলো সেখানে, তারপরে আমরা আবার বুঝতে পারবো যে আমাদের ব্যাখ্যা কতখানি সঠিক বা কতখানি ভুল ছিল। মাহমুদ ভাই, আপনি ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন। আবারও রমজানুল মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালাম। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনার আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। প্রথম আলো, ডেইলি স্টার কেন্দ্রিক যে চক্র, যে বলয়, সেই বলয়ের অনেক কিছু উন্মোচিত হয়েছে আজকের এই আলোচনায়। কারোর প্রতি অনুরাগ বা বিরাগ নয়। প্রথম আলো এবং